নমস্কার, স্বস্তিক এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান শিল্পী খোঁজে। নিত্যদিন নিত্য ধরনের শিল্পী, নিত্য ধরনের প্রতিভাকে আমরা তুলে ধরার চেষ্টা করি শিল্পী খোঁজে অনুষ্ঠানের মাধ্যমে। আজকে শিল্পী খোঁজে অনুষ্ঠানে কোন শিল্পী আছে তার বলুন। নমস্কার। নমস্কার, আপনার নাম? অপর্ণা ঘোষ। আমি আসানসোলে আমার শ্বশুর বাড়ি। এখন আমি সাউথ কলকাতায় থাকি। আপনি কি করেন? আমি বেসিক্যালি হোম মেকার, কিন্তু আমি সিবিএসসি বাচ্চাদের পড়াই, আর আবৃত্তি চর্চা তো আছেই। আমি 25 বছর ধরে আবৃত্তি শিল্পে আছি এবং আমি একজন আবৃত্তি শিল্পী। আমি কবিতা লিখি। কবিতা লেখাটা আমার স্কুল লাইফ থেকেই। আমি বিভিন্ন ম্যাগাজিনে লিখেছি। আগে আমাদের ছোটবেলায় ওয়াল ম্যাগাজিন ছিল, সেই ক্লাবের সামনে, ওখানে আমি লিখতাম। তারপরে স্কুলের ম্যাগাজিন থেকে আমার শুরু। তারপরে আমার কবিতা লেখা বিভিন্ন পত্রিকায়, ম্যাগাজিনে আমার কবিতা বেরোয়। তাছাড়া আমি স্ক্রিপ্ট লিখি, একটা উপন্যাস আরম্ভ করেছি। এভাবেই চলছে। শিল্প জগতের সাথে যুক্ত বহুদিন, একদম ছোট্টবেলা থেকে। অ্যাকচুয়ালি আমি গান ভালোবাসতাম, কিন্তু ছোটবেলায় আমার কিছু প্রবলেমের জন্য, মানে আমার দুবার ডিপথোরিয়া হয়ে যায়, যার জন্য গানটা আমার হয় না। তখন সেই 4 বছর বয়স থেকে আমার কবিতার হাত ধরা। অনেক দিনকার একটা। হ্যাঁ, আমার বাবা নিখিল বন্দ্যোপাধ্যায় শিষ্য ছিলেন, তো বাবার কিছুটা পেয়েছি। যখন আমি বললাম গানটা আমার হচ্ছে না, যেহেতু ভিক্টোরিয়ার জন্য রেওয়াজ করতে গেলে আমার গলা বসে যেত, একদম ছোট্টবেলার কথা বলছি, তখন কাঁদতাম। তখন বাবা বললো, ঠিক আছে, তুই কবিতার হাত ধর না। আমার এক দাদা ছিল, সে প্রথম আমাকে কবিতার প্রতি ভালোবাসাটা শেখায়। সেই থেকে কবিতার হাত ধরা। তারপরে আমার খুব ছোট্ট বয়সে বিয়ে হয়ে যায়, 16 ইয়ার্স ওল্ড। তারপরে 17-এ আমার ছেলে হয়। সেও বড় আবৃত্তি শিল্পী। সে এখন আইএম থেকে এমবিএ পাশ করছে। সেও তাকে শেখায়, কিন্তু আমি সংসারে চাপে পড়েও কিন্তু কবিতাটাকে হাতছাড়া করিনি। গান হচ্ছে না বলে তখন না থেমে থেকে তার প্রতি আমার তারপরে এখনো তার সাথে বেশ রীতিমতো ভালোভাবে চর্চায় থাকে। একদম একদম এটা ধরে রাখাটাও একটা ব্যাপার। একদম। এখন আমি লিড করি যে কোনো অনুষ্ঠানের, এবং আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি অ্যাঙ্কারিং এর দিকে। আমার রিসেন্ট একটা অ্যাঙ্কারিং হয়েছে, সেটা আমি 8 ঘন্টা করেছি। ভালো তো আশা করি লাগবেই। আর তারপরে এই জগতের সাথে এতদিন যুক্ত, একদম, তার অভিজ্ঞতা একটা আলাদা অভিজ্ঞতা আর ভালোবাসা। সবচেয়ে কথা, যে কোনো কিছুই করি না কেন, তাতে যেন ভালোবাসাটা থাকে, লোক দেখানো না থাকে, একদম অন্তর থেকে যেন ভালোবাসাটা থাকে। সেই জন্যই হয়তো পেরেছি। ভালোবাসা মানে কোনো জিনিসকে এতটুকুন থেকে এত বড় করা না। আর আমাদের বাড়ির এনভায়রনমেন্টটাও, মানে কবিতা। আমার ছেলের কথা একটুখানি বলছি। আমার ছেলের ছোটবেলায় ওর সেই তত করে কথাটা ছিল না। আমি যখন কবিতা বলতাম, ও তখন না 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা না এরকম দুলে দুলে, তখন 2.5 বছর। ও 2.5 বছর থেকে 2+ থেকে ওকে আমি আবৃত্তি জগতে নিয়ে আসি। আর ওর একটা সবচেয়ে আমার বড় পাওয়া, গর্বের বিষয়, যেহেতু আমার ইন্টারভিউ হয়েছে, আমার সাথে ও জড়িত। একবার আমাদের আসানসোলে যুব উৎসব হয়েছিল, সেখানে 5 বছর থেকে 20 বছর অবধি ছিল। তো সেখানে ও 5 বছর হয়নি, ও টিচার কি করেছিল, ও হেভি বডি ছিল বলে ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু একটা 5 বছরের শিশু আর একটা 18 কি 20 বছরের যুবকের সাথে অনেকটা তফাৎ, অনেকটা মানে অনেকটা তফাৎ। কিন্তু ও এত সুন্দরী বীর পুরুষটা বলেছিল, ওকে স্পেশাল প্রাইজ দেওয়া হয়েছিল। আবার যদি কখনো সময় সুযোগ হয়, অবশ্যই ওনাকে শিল্পীর খোঁজেতে পাঠাবেন। আজকে আমাদের কি শোনাচ্ছে? আজকে রবীন্দ্রনাথ। আমরা তো সবসময় রবীন্দ্রনাথের ফুল নিই, রবীন্দ্রনাথের পায়ে অঞ্জলি দিই। আজকে রবীন্দ্রনাথ আমার কাছে কি, সুমিত্রা ঘটকের আমার রবীন্দ্রনাথের অংশ বিশেষ আমি কিছু শোনাচ্ছি। শুনে নেওয়া যাক। আজকে আমার নিবেদন কবি সুমিত্রা ঘটকের আমার রবীন্দ্রনাথ অংশ বিশেষ। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়,
22শে শ্রাবণের ব্যথা নয়। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন করে পাই না, যেমন করে পাই আমি আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে এসে স্নান ঘরে শুদ্ধ হতে যান, তখন আমার মা কখনো গান শেখেননি। কেন শেখেননি এমন গলা? মা বলেন, রবি ঠাকুরের গান তো টানের নয়, প্রাণের। আমার মায়ের একটা প্রিয় গান, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঠায়ে। গানটা মায়ের মুখে শুনতে শুনতে এই গানটা কখন আমার আপনার হয়ে গেছে। কিন্তু সেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে লাগলো। হঠাৎ মনে এলো, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। হঠাৎ মনে এলো, ওরা তো এখনই ছিঁড়ে ছুটে যাবে, তবুও যেন ওরা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম, কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্পর্ক আছে। গাছেদের ভালো লাগা আর প্রাকৃতিক উল্লাস গভীর দুঃখের সঙ্গে আনন্দের। গাছেদের ভালো লাগা, চারপাশে প্রাকৃতিক উল্লাস আর আমার বুঝতে পারা ভালো লাগার মধ্যে আমি কতক্ষণ বোধ হয়ে জানলার ধারে দাঁড়িয়েছিলাম জানি না। চমক ফিরল যখন প্রথম বুঝতে পারলাম আমার আমার ভীষণ কষ্ট হচ্ছে। ভীষণ ভীষণ কি একটা ব্যথা আমার গলার কাছে চেপে ধরেছে। এরই মধ্যে ঝমঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেল। আমার কষ্ট, আমার ভালো লাগা সবকিছুকে ছাপিয়ে বৃষ্টির ধারা আমার সারা শরীর ঝাপটায় ভিজিয়ে দিল। ঝরঝর বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মায়ের মতোই খোলা গলায় গাইতে লাগলাম, তোমারও অভিসারে যাব অগম পারে। অভিসার মানে কি মা? অভিসার? অভিসার আবার কোথায় পেলে? কেন তোমার গানে? অভিসার, অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। সবসময় ভিজে জামায় বাবা ঘরে ফিরে দেখি বাবা অফিস থেকে ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো বর্ষার গান এলো না মনে? বাবাকে কি করে বোঝাই অভিসার শব্দের মানেটুকু আমি জানি। আজই জেনেছি জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এইসব নিয়ে আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবেই মেঘলা আকাশে, বাদল বাতাসে, সাবানের গন্ধে, জল পড়ার শব্দে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই, বছরের পর বছর, প্রতি বছর। আমরা এতক্ষণ শুনলাম শিল্পীর একটি খুব সুন্দর উপস্থাপনা। তিনি তুলে ধরেছেন আমাদের কাছে রবি ঠাকুর কেমন, আমাদের প্রিয় কবি রবি ঠাকুর তিনি কেমন, এত সুন্দর একটা বর্ণনার মাধ্যমে প্রকাশ করেছেন, সেটা সত্যি খুব সুন্দর। আমরা তো শুনেছি, আপনারা সকলে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আপনি এসে অনুষ্ঠান করলেন, আপনার কেমন লাগলো? সত্যি কথা বলতে স্বস্তিক এন্টারটেনমেন্টে এসে আমার সত্যি তাদের আন্তরিকতা এবং আমি মুগ্ধ আপ্লুত। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে স্বস্তিক এন্টারটেনমেন্টের কর্মীবৃন্দ এবং ওনারা বিভিন্ন প্রান্ত থেকে যে শিল্পীগুলো লাইমলাইটে আসতে পারে না তাদের খুঁজে তাদের লাইমলাইটে নিয়ে আসতে। এই জন্য অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা রইল। এটাই আমাদের প্রাপ্তি। আমি আবার আসতে চাই, বারবার আসতে চাই। একদম একদম সবসময় আমরা চাই শিল্পীদের বিভিন্ন রকম প্রতিভাকে তুলে ধরার জন্য। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ভীষণ ভালো লাগলো এখানে এসেছেন, অনুষ্ঠান করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনি।